পৃথার ইচ্ছে ডানায় তোমাকে স্বাগত। বাংলা সাহিত্যের অশেষ মণিমাণিক্যর ভাণ্ডার থেকে আজকে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের ছোট গল্প বিকেল ফুরিয়ে যায়। যদি ভালো লাগে গল্পটা, তাহলে পৃথার ইচ্ছে ডানা চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। স্কুল থেকে বেরিয়ে মিনিট 15 হাঁটার পথ। গলির মুখে এসে দুজন দুদিকে। মানসী মানে মানি বাঁয়ে, আমি ডান দিকে। ডান দিক ঘুরে বাঁ দিক ধরে সোজা এক ছুটে বাড়ি ঢুকতেই কাঁধের ব্যাগ ছিটকে গেল খাটের উপর। ভিতর বারান্দার চেয়ারে বসে ঝড়ের গতিতে খোলা হয়ে গেল কালো রঙের ব্যালেরিনার জুতো, নীল বর্ডার দেওয়া নায়লনের মোজা। হুড়ুদ্দুম করে হাত দুটো খুলে ফেলছে নীল সাদা ইউনিফর্ম। নীল কাপড়ের বেল্ট মুখ থুবড়ে পড়ল চৌকাঠের পিঠে। খোলার চেয়ে তাড়াতাড়ি পরে নিচ্ছি কুলোর কানওয়ালা বুলগানিন জামা। মা এসে সামনে দাঁড়ানোর আগেই পুটপুট বোতাম লাগিয়ে ফেলেছি। কি হচ্ছেটা কি অপু? এইভাবে জামা কাপড় ছুঁড়ে ছুঁড়ে ফেলে? এত বড় একটা ধিঙি মেয়ে! ওঠা সব পাট করে তুলে রাখ। ইস, দেখো বেল্টটাকে কেমন ছিটকে ফেলে দিয়েছে। কাল স্কুল যাওয়ার আগে কেঁদে দেখিস, ম্যাম আমার বেল্ট পাচ্ছি না। রতনের মা তুলে রাখবে, আমাকে চটপট খেতে দাও, জলদি, কুইক। কেন, কি এমন ঘোড়ায় জিন দিয়ে এসেছো শুনি? বলার সময় নেই, একটি শব্দও এখন সময়ের অপচয়। হাতের চঞ্চল আঙুলগুলো ঘুরে বেড়াচ্ছে খাবার টেবিলের গায়ে। ঢাকা বাটির বুকে নাক ঝুঁকে পড়ল। এ কি, মাছ রাখুনি? ভাত খাবো কি দিয়ে? কে তোমাকে আজ ভাত দিচ্ছে? চিঁড়ে ভেজানো আছে, দই দিয়ে আম দিয়ে মেখে খেয়ে নে। এ কি, হাত না ধুয়ে এসে বসে পড়লি যে? আচ্ছা, তোর কি ঘেন্না পিত্তিও নেই রে? যা, আগে হাত মুখ ধুয়ে আয়, যা বলছি। ধমক খেয়ে দম বন্ধ করে দৌড় চানের ঘরে। হাতে পায়ে মুখে এলোপাথারি জল ছিটোতে ছিটোতে মায়ের গলা শুনতে পাচ্ছি। এখনো এত কিসের খেলার নেশা? বড় হয়ে গেছো, এবার ছোটাছুটি লাফালাফি বন্ধ করো। মেয়েরা বড় হয়ে গেলে এভাবে আর ট্যাং ট্যাং করে নেচে বেড়ায় না। লোকে কি বলবে? উফ, আজকাল সারাক্ষণ ওই একটা কথা, বড় হয়েছ। মা যে কি না, বড় হয়েছি বলে সব সময় ঘরে বন্দি থাকতে হবে নাকি? কই, দাদার বেলায় তো ও কথা বলতে শুনি না। নাকি ছেলেরা বড় হয় না? মেয়েদের বেলাতেই শুধু যত রাজ্যের সীমা টানা। শরীরে ভাঙচুর, নিয়ম করে লজ্জাজনক কষ্ট পাওয়া, ভাল লাগে না। বিশ্রী। এভাবে মেয়েদেরই কেন শুধু দাগ টেনে বড় করে দেওয়া হয়? খাবার টেবিলে ফিরে আসার পরও মার একঘেয়ে সুর কানের কাছে পোঁ পোঁ। আগেকার দিনে 13 বছর বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত, শ্বশুর বাড়ি গিয়ে সব ঘরকন্না করত। আর আমার এই ধাড়ি মেয়েটাকে দেখো। রোজকার সুর এক কানের পর্দা ভেদ করে অন্য কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। চিরতা খাওয়া মুখে চিঁড়ে দই আম গিলছি। এই সাজ একটু লুচি করতে পারোনি? হ্যাঁ, রোজ লুচি, কোনো কাজে হাত লাগানোর নাম নেই, শুধু লম্বা লম্বা হুকুম। আমের আঁটি পিছনের উঠোনে ছুঁড়ে দিয়ে উঠে দাঁড়ালাম। বাঁ হাতে বালতি থেকে আজলা করে জল নিয়ে ধুয়ে নিচ্ছি ডান হাত। ভিজে হাতেই দৌড়। এতক্ষণে নিশ্চয়ই পিছনের গলিতে চক দিয়ে দাগ পড়ে গেছে। কথাগুলো ফুসমন্তরে ঠিকরে গেল পাড়ার বাতাসে। এক্ষুনি শুরু হয়ে যাবে আমাদের লম্বি ধাস্যি খেলা। আমি কি আজও শেষে পৌঁছব? কক্ষনো না। মায়ের চিৎকার তাড়া করে চলেছে পিছনে। একটা কথাও কানে তোলা হয় না। সাপের 5 পা দেখেছ না? আজ আসুক তোর বাবা, তোমার হবে। প্রায় প্রতিদিন এভাবেই শুরু হতো আমার 13 বছরের বিকেল। পড়াশোনা, স্কুল, আবার পড়াশোনার ফাঁকে এইটুকু এক রত্তি নিঃশ্বাস নেওয়ার সময়। একেবারে নিজের মতো করে
বুক ভর্তি শ্বাস টানা। এর মধ্যেই বড়জোর কোনোদিন অদল বদল হতো খাওয়ার মেনুতে অথবা খেলায়। বড়জোর মায়ের গলার সুর বদলে যেত মালকোস থেকে দরবারিতে, কাফি থেকে ইমনে, ঝিঝির থেকে খামবাজে। তবে ব্যাপারটা ছিল মোটামুটি এই রকমই। বিকেল মানেই গাঢ় হলুদ রং, বিকেল মানেই সোনার পিরিচে সূর্যের আলো ঠিক রচ্ছে, বিকেল মানেই মোড়ের জামরুল গাছের পাতাগুলো হলুদ মেখে কাঁপছে এলোমেলো। এক কোট থেকে আর এক কোটে লাফ দিয়ে চলে যাচ্ছি। লম্বা দাগের শেষ প্রান্তে পৌঁছে ডাক ছাড়ছি, লম্বি। কখনো এক পায়ে নুন নুন নুন, অথবা আব্বা আব্বা আব্বা। দুহাতের ডানা মেলে আমাকে আটকাতে চাইছে বিপরীত দলের খেলুড়েরা। মানসী কিংবা রূপা চেঁচাচ্ছে, আই অপু, ওই দিকটায় ফাঁক আছে, চলে আয়, চলে আয়। বড় বুড়িটা তো আবার কোনোদিন আমাকে অপু বলে ডাকতও না, অপরাজিতাও নয়। কি যে খালি চি দিয়ে কথা বলার অভ্যেস ছিল বড় বুড়ির। ডাকতে গেলেই চি অচিপু, নয়তো চি অচি পচি রাচি জিজিতা। বাপরে, পারতও বটে। অমন একটা লম্বা নামে আমিও দিব্যি সাড়া দিয়েছি। তখন আসলে নাম নয়, ডাকও নয়, চোখ বুজে শুধু শেষ ঘরে পৌঁছনোর দিকে মন। যেন ওই ঘরটাতেই লুকিয়ে আছে আমার প্রাণভোমরা। খেলা নিয়েই আড়ি ভাব, ঝগড়া ঝাঁটি, এমনকি বন্ধুর সঙ্গে মুখ দেখা দেখিও বন্ধ। তা সত্যি কি আমার প্রাণভোমরা লুকিয়েছিল লম্বিধাস্যের কোটে, কিংবা বুড়ি বাসন্তী খেলায়? হুম, আমার প্রাণভোমরা তো আসলে ছিল আমার বন্ধুদের হৃদয়ের কুঠুরিতে। সেটা মনে প্রাণে টের পেলাম 14 বছর বয়সে পৌঁছে। স্কুলে আমরা 4 জন খুব বন্ধু সেই সময়। আমি, মানসী, দীপিকা আর অর্চনা। মানি থুরি, মানসী কাছেই থাকে, সে আমার পাড়ারও বন্ধু। দীপিকা অর্চনা দূরে দূরে, দীপিকা ভবানীপুর, অর্চনা রাসবিহারীতে। তো একদিন হলো কি, ক্লাস 8-এর হাফ ইয়ারলি পরীক্ষার ঠিক আগে হঠাৎ কথা নেই বার্তা নেই পরপর 5 দিন স্কুলে এলো না দীপিকা। আমরা ভেবে আকুল। শেষে ঠিক করলাম ওর বাড়িতেই খোঁজ করতে যাব। বিকেলবেলা 3 জনে মিলে ট্রামে তো উঠে পড়লাম। ঠিক নামলামও যদুবাজার স্টপে। তারপর কাছে ঠিকানা নেই, আগে মাত্র একবারই গেছি ওদের বাড়ি। তবু খুঁজে খুঁজে শেষে বার করা গেল। পুরনো দোতলা বাড়ি, বাইরের প্লাস্টার খসা, কালচে শ্যাওলার দাগ প্রাচীন বাড়ির শরীরে। দোতলার ঝুল বারান্দায় নকশা করা কাঠের রেলিং, দরজা জানলাগুলোর মাথায় অর্ধবৃত্তাকারে লাল সবুজ কাঁচ বসানো। কাঠের প্রকাণ্ড সদর দরজার এপারে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে পড়েছিলাম 3 জন। ভরা বিকেলেও কেমন যেন থমথম করছে চারদিক। কে জানে বাবা, এই বাড়িটাই তো। দেখাই যাক না, সাহস করে মানসী আগে দরজা ঠেলল। ঠেলতেই সিংহদুয়ার খুলে গিয়ে সামনে এক শ্যাওলা ধরা উঠোন। উঠোনের মাঝখানে মানুষ সমান এক চৌবাচ্চা, পাশ দিয়ে লোহার রেলিং দেওয়া সিঁড়ি দোতলায় উঠে গেছে। ডাকবো কি ডাকবো না করেও অর্চনা ডেকে ফেলেছে, দীপিকা। গোটা বাড়ি ভুতুড়ে রকমের স্তব্ধ। বার 2 ডাকার পর দোতলায় খুট করে একটা শব্দ। নিচ থেকেই সোজা দেখতে পাচ্ছি কালচে সবুজ দরজা খুলে গেছে। বাদামি লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরা একজন বেরিয়ে এলো। গায়ের রং তার ফ্যাকাশে রকমের ফর্সা, অনেকটা চুনের দেওয়ালের মতো। মাথা জোড়া টাক, চোখের তলায় কালশিটে রঙের কালি। মানসী কনুই দিয়ে কোমরে খোঁচা দিল। দীপিকার বাবা। আগে কোনোদিন দীপিকার বাবাকে দেখিনি। গুটি গুটি পায়ে আমি আগে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে প্রণাম করে ফেললাম। আমরা দীপিকার বন্ধু। দীপিকার বাবা হাসল না,
গম্ভীর গলায় বলল, তো? আমরা ভয় পেয়ে গেলাম। দীপিকা বাড়ি নেই? কেন? না, মানে ও কদিন ধরে স্কুলে যাচ্ছে না তো, আর যাবে না। আমরা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করছি। এ আবার কি কথা? দীপিকার বাবা কি পাগল নাকি? অর্চনা সাহস করে জিজ্ঞাসা করে ফেলল, কেন মেসোমশাই? কেন আবার কি? পড়তে পাঠাবো না তাই? লেখাপড়া শিখে মেয়ে ছেলের আর দিগ্গজ হয়ে কাজ নেই। তোমরা আর ওর খোঁজ করতে আসবে না। ভদ্রলোকের কথায় এমন একটা ঝাঁজ ছিল যার তোরে আমরা হুড়মুড়িয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেছি। চলে যাওয়ার জন্য উঠোনও পেরিয়েছি। হঠাৎই দোতলার কোনো ঘর থেকে ছিটকে এসেছে দীপিকা। আই অপু, মানি অর্চনা, তোরা যাস না প্লিজ, দাঁড়া। সঙ্গে সঙ্গে পুরুষ কণ্ঠের হুঙ্কার, খবরদার খুকু, এক পাও বেরোবে না। কেন? কেন বেরোবো না? নিশ্চয়ই বেরোবো। আমি স্কুলে যাব, পড়াশোনা করব। দীপিকার পরনে আধ ময়লা স্কার্ট ব্লাউজ, চোখ মুখ ঝোলা ঝোলা, চুল দেখে মনে হয় বেশ কদিন চান করেনি। আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম। দীপিকার বাবা দীপিকার হাত চেপে ধরল। আমি তোমাকে বেরোতে বারণ করেছি খুকু, যাও, ঘরে যাও। দীপিকা জোর করে হাত ছাড়াতে গেল, অমনি গালে সপাটে এক চড়। আমাদের সামনেই ঘাড় ধরে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে দীপিকাকে ঢুকিয়ে দেওয়া হলো ঘরে, দিয়েই দরজায় শিকল। কি হলো? তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? দীপিকার সঙ্গে দেখা হবে না, যাও। অর্চনা আর্তনাদ করে উঠল, আপনি ওকে ওভাবে মারলেন? দীপিকার বাবা উত্তর দিল না, একই রকম কড়া চোখে তাকিয়ে রইল আমাদের দিকে। আমরা বেরিয়ে এলাম। রাস্তায় এসে ওর মুখের দিকে তাকাচ্ছি। কেসটা কি বলতো? কেমন যেন মিস্টিরিয়াস না? আবার কি কথা? পড়তে দেবে না কেন? কেন ঘরে আটকে রাখবে? ওর মাকেও তো দেখলাম না, মা কিছু বলছে না বাবাকে? অর্চনা বলল, অন্য কোনো গণ্ডগোলও হয়ে থাকতে পারে। দীপিকা কারুর সঙ্গে প্রেম টেম করছে নাকি সেটাই জানতে পেরে। দূর, ওর লাভার থাকলে আমরা জানতে পারতাম না? তাহলে দেখ, ওর বাবা হয়তো কোনো মালদার অশিক্ষিত বনেদি পাত্রটাত্র জোগাড় করে ফেলেছে। ও হয়তো বিয়ে করবে না বলে জেদ ধরেছে, তাই। আমরা তিনজনই মোটামুটি শেষ সম্ভাবনাটার ব্যাপারে একমত হলাম। আবার মনটাও কেমন খুঁতখুত করতে লাগলো। এরকমও হয়? একবার মনে হলো হতেও তো পারে। এই তো সেদিন বি সেকশনের ভারতী দিন 15 ডুব মেরে আচমকা এক মাথা সিঁদুর নিয়ে ভেসে উঠল স্কুলে। কি হাসি খুশি হাব ভাব, কথায় কথায় গড়িয়ে পড়ছে বন্ধুদের গায়ে। শাঁখা চুরিতে ঝমঝম আওয়াজ তুলে অসভ্য অসভ্য গল্প বলছে নিজের সম্পর্কেই। সে যাই হোক, ভারতীর কথা ভাবতে একটুও ইচ্ছে করছিল না আমাদের। দীপিকার কথা ভেবেই সুন্দর সোনালি বিকেলটা কেমন পাঁশুটে মেরে গেছে। একটা একদম অচেনা যন্ত্রণা আমাদের বিকেলের ফুসফুসটাকে নিংড়ে নিচ্ছে। এক বুক মন খারাপ নিয়ে যে যার বাড়ি ফিরে গেছি। খুব মন খারাপ আমাদের। পরদিন, তারপর দিন, তারপর দিনও। লম্বিধাস্যির কোট হঠাৎই কেমন বিস্বাদ। আমি মানুষের বাড়িতে যাই, মানুষই আমাদের বাড়িতে। কোনো কোনো দিন অর্চনাও আসে। বারান্দার ধাপিতে সিঁড়ির কোনায় বয়ে যায় আমাদের পাঁশুটে বিকেল। সবাইকে চমকে দিয়ে হাফ ইয়ারলি পরীক্ষার দিন আচমকা হাজির দীপিকা। সাদা ব্লটিং পেপারের মতো মুখ, সেলাই করা ঠোঁট, ঘাড় নিচু করে পরীক্ষা দিয়ে গেল একের পর এক। আমরা কথা বলতে গেলেও উদাসীন চোখে শুধু জানলার বাইরে তাকিয়ে থাকে। পরীক্ষা শেষ হলো। আমরা তিনজন গোলা পায়রা হয়ে উঠতে উঠতে বাড়ির কাছে হতশ্রী পার্কটায় গিয়ে বসলাম। প্রচুর কথা জমেছে বুকে, প্রচুর। ঠিক তখনই দীপিকা আমাদের খুঁজে বার করেছে পার্কটাতে। আমরা হতবাক। দীপিকা আমাদের পাশে বসে অন্যমনস্কভাবে
ঘাস ছিঁড়ে দাঁত দিয়ে কাটল কিছুক্ষণ। কিছু বুঝি বলতে চায়, পারছে না। একসময় দুম করে অর্চনাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল। ওরকম বুক ফাটা কান্না আমার আর কোনো বন্ধুকে কাঁদতে দেখিনি আগে। কখন যেন অর্চনাও কাঁদতে শুরু করেছে, মানসীও, দেখা দেখি আমিও। কেন কাঁদছি না জেনে অবিরাম কেঁদে চলেছি আমরা। তার মধ্যেই হেঁচকি তুলতে তুলতে দীপিকা বলল, তোরা শুনলে আমার গায়ে থুতু দিবি, কিন্তু তোদের ছাড়া আর কাদেরই বা বলবো। আমার আর বাঁচতে ইচ্ছে করছে না। আমাদের কান্না ফুরল। কেন রে, কি হয়েছে আমাদের খুলে বল। তুই মরতে যাবি কেন? আমরা আছি না। দীপিকার ভারী ভারী চোখ স্থির কয়েক পলকের জন্য। আমার মা পালিয়ে গেছিল। মা পালিয়ে গেছিল? বাক্যটার অর্থ ঠিকঠাক বুঝতে পারলাম না। আমার কাছে তখনও মা হলো গিয়ে মা। সামান্য ছুতোনাতায় যে কান ডলবে, চুলের মুঠি ধরবে, বক বক করে নড়িয়ে দেবে কানের পোকা, যত সব অপ্রিয় কুখাদ্য খেতে বাধ্য করবে আমাদের, আর সুযোগ পেলেই বাবার কাছে 3কে 7 করে বলে বকুনি খাওয়ানোর চেষ্টা করবে। পুজোর সময় 2 সাইজ বড় জামা কিনে তাই পরতে বাধ্য করবে। কচ্চিৎ কখনো দাদাকে লুকিয়ে ফুচকা লুকাবলির পয়সা দেবে আমাকে। সেই মা কি কখনো পালাতে পারে? বললাম, ভ্যাট, কি বলছিস তুই? মা কালীর দিব্যি, সত্যি মা পালিয়েছিল রবিন কাকার সঙ্গে। রবিন কাকাটা কে? ও, তোদেরকে তো রবিন কাকার কথা বলিনি। রবিন কাকা বাবার খুব বন্ধু, ভীষণ সুন্দর দেখতে, দারুণ জমিয়ে গল্প বলতে পারে। গুড ফ্রাইডের আগের দিন সন্ধেবেলা মা আর রবিন কাকা কী সব কিনতে বেরিয়েছিল, তারপর আর ফেরে না। বাবা বারবার বাস রাস্তায় যাচ্ছে আর আসছে। মাঝরাতে রবিন কাকার বাড়িতে গিয়েও খুঁজে এলো। নীলা কাকিমা, মানে রবিন কাকার বউ, বাচ্চা কোলে কাঁদতে কাঁদতে সেই রাতে আমাদের বাড়িতে চলে এসেছে। বাবা রাত ভোর অবিরাম গজরাচ্ছে। সে কি খারাপ খারাপ গালাগাল, আছড়ে আছড়ে সব জিনিসপত্র ভাঙছে আর লাল চোখে তাকাচ্ছে আমার দিকে। কাল থেকে যদি বাড়ির বাইরে পা রাখিস, কেটে আদি গঙ্গায় ভাসিয়ে দেব। ভোর হতেই কাকিমাকে নিয়ে নালিশ করতে থানায় ছুট। তোরা যেদিন এলি সেদিনই থানা থেকে পুলিশ এসেছিল বাড়িতে। খোঁজ খবর করে নাকি জেনেছে মাকে আর রবিন কাকাকে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠতে দেখা গেছে। তারপরই বাবার আবার নতুন করে আস্ফালন। শুনতে শুনতে কাঁটা দিচ্ছিল সর্বাঙ্গে। নিজের বাবা মা চোখের সামনে দুলে উঠছে, দুলে দুলে ভেঙে যাচ্ছে, যেভাবে পাথর পড়ে ছায়া ভাঙে শান্ত দিঘির জলে। তারপর তো হাফ ইয়ারলি পরীক্ষার 4 দিন আগে মা নিজে নিজেই এসে উপস্থিত, যেন কিছুই হয়নি, যেন জাস্ট পাশের বাড়ি থেকে বেরিয়ে ফিরল। মাকে দেখেই বাবার সে কি মেজাজ, এমন চোটপাট শুরু করলো যে মজা দেখতে বাড়ি ভর্তি লোক জমে গেল। ভাবলেই আমার, বলতে বলতে আবার কেঁদে ফেলেছে দীপিকা। আমরা ওর মাথায় পিঠে হাত বোলাচ্ছিলাম। ও কেঁপে কেঁপে উঠছিল কান্নার দমকে। আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব। মানসী নিচু স্বরে জিজ্ঞাসা করল, আর তোর মা? মা কি বলল? মা তো বাবার থেকেও বেশি চেঁচাচ্ছিল। বলল, বেশ করেছি গেছি, আমার যেখানে ইচ্ছে যাব, যখন খুশি ফিরব। তুমি কৈফিয়ত চাওয়ার কে? মদমাতালের ঘর করি, পুরুষ মানুষ হয়ে 1 পয়সা রোজগার করার মুরদ নেই। তোর বাবা মদ খায়? খায় না আবার, প্রায় তো রাত্রিরে চুর হয়ে ফেরে। এবার আর নিজের বাবা নয়, এবার চোখের সামনে হারুর বাবার ছবি।
হারুর বাবা আমাদের পাড়ার গোকুল পরামানিক গলির মোড়ে খুদে সেলুনটার মালিক। সেই গোকুল কাকা যখন রোজ রাত্রিরে সামনের রাস্তা দিয়ে ঢেউ ভেঙে ভেঙে হেঁটে যায়, তখন কাজের শেষে ফুটপাত জুড়ে তাস পেটাতে বসা বদ্রী ঠাকুর, সুরিন্দর ঠাকুররা চেঁচায়, আরে ও গোকুল দাদা, সম্ভালকে চলো সম্ভালকে, আগাড়ি তোমারা ভ্যাসবা। গোকুল কাকা সঙ্গে সঙ্গে গর্জে ওঠে, ছুটতে থাকে খিস্তির ফোয়ারা। কোন শালা আমায় ভয়েস দেখায় রে? আমি কি কারুর মায়ের ভাতারের পয়সায় মাল খাই? ভয়েস দিয়ে গোকুলের সঙ্গে চালাকি চলবে না, হ্যাঁ? বলতে বলতে সোজা হেঁটে নেমে যায় পাশের নর্দমায় এক হাঁটু পাঁকে। সেখান থেকেও চলে তার গালাগালির পিচকিরি। আমি আর দাদা তো খড়খড়ি ফাঁক করে হেসে কুটিপাটি। মা দেখলেই টেনে সরিয়ে দেয় আমাদের। বাবা হুঙ্কার ছাড়ে, আয় গোকলা, কি হচ্ছেটা কি? এটা ভদ্রলোকের পাড়া। বলেই রেডিওর শব্দটা বাড়িয়ে দেয় দুগুণ। দৃশ্যটা ভাবতেই পেট গুলিয়ে হাসি এলো আমার। নিজের মনে ঠিক করে হেসেও ফেলেছি। অর্চনা কটমট করে তাকালো আমার দিকে। তারপর দীপিকার কাঁধে হাত রাখল আলতো। আগে এসব কথা বলিসনি তো কোনোদিন? দীপিকা হাঁটুতে মুখ গুঁজল। এসব কথা কি বলে বেড়ানো যায়? সত্যি তো বাবা কিছু করে না। দাদু, মানে আমার মার বাবার রেখে যাওয়া টাকাতেই তো সংসার চলে আমাদের। বাড়িটাও তো দাদুর, বাবা তো ঘর জামাই। ঘর জামাই শব্দটাও খট করে বেজেছে কানে। তখনও জানতাম ঘর জামাই শব্দটা প্রায় একটা গালাগাল। নিজের শব্দকোষে গালাগালির সংখ্যা তখনও বড় অপ্রতুল। শালা শব্দটাকেই কি যে নিষিদ্ধ গর্হিত মনে হতো তখন। ঘর জামাই ঠিক ততটা খারাপ না হলেও আমাদের বাড়ির ভোজপুরি ধোপা সুর করে গাইত, পেহলা কুত্তা পালতু কুত্তা, দূসরা কুত্তা ঘর জামাই। আমি জিজ্ঞাসা করে ফেললাম, কেন, তোর বাবার ঘর তোর কিছু নেই? থাকবে না কেন? সেখান থেকে ভাইরা তাড়িয়ে দিয়েছে বহুদিন। আমার কাকা জ্যাঠারা কেউ বাবার মুখ দেখে না। কান্নার সঙ্গে তীব্র বিষ উগড়ে দিচ্ছিল দীপিকা। বিষ নয়, ঘৃণা। নিজের বাবা মার প্রতি ঘৃণা, জীবনের প্রতি ঘৃণা, গোটা বিশ্ব সংসারের উপর ঘৃণা। সঙ্গে একই কথা, বাঁচব না, বাঁচব না। আর আমি তখন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম আমার বাবা মার মুখ। বাবা যেমন হওয়া উচিত, অন্তত আমার তখনকার ধারণায় আমার বাবা তো তেমনই। বাবা মানে একটু গম্ভীর ধরনের এক মানুষ, বেশি কথা বলে না, সকালবেলা ঘুম থেকে উঠে বাজার যায়, ফিরে এসে মন দিয়ে খবরের কাগজ পড়ে, তারপর চান খাওয়া সেরে মার হাতে তৈরি টিফিনটা নিয়ে সারাদিনের মতো অফিস চলে যায়। ফেরে সেই রাস্তার আলোগুলো জ্বলে যাওয়ার পর সন্ধেবেলা নিয়ম করে রেডিওতে খবর শোনে। মাঝে মাঝে আমাদের অঙ্ক ইংরেজি দেখিয়ে দেয়। কখনো কখনো ঠোঙা ভর্তি গরম জিলিপি কিনে আনে মোড়ের দোকান থেকে। কখনো বা বছরকার আমটা, লিচুটা, জাম টাম। আর হঠাৎ হঠাৎ পড়া ধরে বকাঝকা করে ভীষণ। এই বাঁধা ধরা সংজ্ঞার বাইরেও তবে অন্যরকম বাবা আছে। বাবা মানেই তবে সম্পূর্ণ বিশুদ্ধতা নয়। বাড়ি ফিরে সেদিন বারবার সন্দিগ্ধ চোখে তাকাচ্ছিলাম নিজের বাবা মার দিকে। মুখের উপর কোনো মুখোশ আছে কি? হয়তো আছে, হয়তো নেই, কে জানে। ক্লাস 8 থেকে 9-এ ওঠার পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করল দীপিকা। সায়েন্স তো পেলই না, প্রমোশনটাও অন ট্রায়াল। বড়দিনের ছুটির সময় খবর পেলাম ওকে অন্য কোথাও যেন পাঠিয়ে দিচ্ছে।
ওর রবিন কাকা আর মা। সেখানেই হস্টেলে থেকে পড়াশোনা করবে। এরপর ওর আর কোনো খোঁজ খবর পাইনি। দীপিকা ক্রমশ হারিয়ে গেছে আমার বিকেল থেকে। এখন বন্ধু বলতে আমরা দুজন, আমি আর মানসী। অর্চনা মাঝে মাঝে আসে বিকেলবেলায়, তবে মাঝে মাঝেই। ক্লাস 9-এ ওঠার পরই পড়াশোনা নিয়ে ও ভীষণ সিরিয়াস হয়ে উঠেছিল। রোগাসোগা মেয়ে, নানা রকম অসুখেও ভুগত মাঝে মাঝে। স্কুল থেকে ফিরে আমি আর মানসী হেঁটে বেড়াই এদিক ওদিক। তখন আর আমরা শিশু নেই। কেঁচো ব্যাঙের প্রযোজন প্রণালী পড়তে রোমাঞ্চ বোধ করি। পুংকেশর গর্ভকেশরের মিলন কল্পনা করে পুলকিত হই। লুকিয়ে লুকিয়ে মানসীদের ছাদে বসে লেডি চ্যাটার্লিজ লাভারের অনুবাদ পড়ে শিউরে উঠি। কিছু দাগ দেওয়া পাতা বেছে বেছে পড়তে থাকি বারবার। রবিবার দুপুরে অনুরোধের আসরে শোনা কোনো গানের মোহ জড়ানো বিভ্রমে আপ্লুত হই সারা সপ্তাহ। দূরের কোনো বাড়িতে গ্রামাফোন রেকর্ডে বাজতে থাকা গানে মোর কোন ইন্দ্রধনু শুনতে শুনতে বইয়ের অক্ষরগুলো চোখের সামনে থেকে ভোজবাজির মতো মিলিয়ে যায়। বিকেলবেলা ঘাসের লন ধরে হাঁটতে হাঁটতে নিজেদের অর্থহীন কথায় নিজেরাই হেসে কাঁচের মতো টুকরো টুকরো হয়ে যাই। আর তখনই অনুভব করি ছায়া ছায়া অদৃশ্য অনুসরণকারীদের উপস্থিত। হঠাৎই কোনো সাইকেল অসম্ভব ধীর গতিতে চলতে থাকে পাশে পাশে। পরিচিত গানের কলি ষড়যন্ত্রে ধাক্কা দেয়। দু একটা চিঠিও পায়ের কাছে হুস হাস উড়ে এসে পড়ে। ডার্লিং, তুমি নেই তো পৃথিবী নেই। মা তোমাকে বউ হিসেবে পেলে খুব খুশি হবে। তেকোনা পার্কের সামনে কাল বিকেলে অপেক্ষা করব। চলে এসো। ইতি তোমার পথ চেয়ে থাকা একজন। কি সাহস! আমরা বিরক্ত হয়ে গিয়ে হেসে ফেলি। চারদিক তন্ন তন্ন করে খুঁজেও সেদিন আর দেখা পাই না সেই অচেনা প্রেমিকের। চিঠি ছুঁড়েই উধাও বীরপুঙ্গব। আমরা আবার কাঁঠালি চাপার গন্ধমাখা সবুজ ঘাস ধরে হাঁটতে থাকি। বিরক্তির সঙ্গে মেশে কৌতূহল, রাগের সঙ্গে অহংকারী পুলক। আমরা টের পাই প্রতিটি বিকেলে এখন নীরবে কুসুমের মতোই প্রস্ফুটিত হচ্ছে সে, আমাদের যৌবন। তা সেই যৌবনের ডাক প্রথম এলো মানসীর কাছে। একদিন বিকেলে মানসীকে ডাকতে গেলাম, মানসী নেই। মেজানাইন ফ্লোরে সদ্য আসা তাদের পেইং গেস্টের কাছে কেমিস্ট্রি পড়ছে। দরজা ধাক্কা দিতে বেরিয়ে এসে বলল, তুই যা, আমি পরে যাচ্ছি। প্রবীরদার কাছে কটা কেমিক্যাল ইকুয়েশন বুঝে নিচ্ছি। নিচে নেমে অপেক্ষা করলাম। মানসী এলো না। পরদিনও একই ঘটনা। মানসী হাসি মুখে বেরিয়ে এলো। কাল বেরোতে পারলাম না রে, আজ ঠিক যাব। ট্রিগনোমেট্রির 2টো অঙ্ক করে নিই। সেদিনও আমার বিকেলটা একা একাই কাটল। পরদিন আবার একই ঘটনা। মানসী হিহি করে হাসছে। মা কালীর দিব্যি, কাল পার্কের দিকে গিয়ে তোকে খুঁজেছিলাম, তুই চলে গেছিলি। আজ একটু অ্যামোনিয়ার প্রপার্টিগুলো বুঝে নিয়েই। সেদিন দরজা বন্ধ হয়ে যাওয়ার পর খানিকক্ষণ কান খাড়া করে দাঁড়িয়ে রইলাম। ভিতর থেকে মৃদু শব্দ ভেসে আসছে না? শব্দই তো। শব্দগুলোর কোনো অর্থ নেই, অন্তত সে অর্থ অ্যামোনিয়ার চ্যাপ্টারে তো নেই। নিচে নেমে আর অপেক্ষা করিনি। পরিচিত রাস্তা ধরে কৃষ্ণচূড়ার ফুল মারিয়ে একা একাই হেঁটেছি। দুর্বোধ্য অপমানে কান গরম। ক্ষোভে দুঃখে বন্ধুর মিথ্যাচারিতায় ক্লিষ্ট আমি একই পথ চক্কর দিয়ে ফিরছি।
ধীরে ধীরে একটা চাপা কষ্ট আচ্ছন্ন করে ফেলছিল আমাকে। কষ্ট না হিংসে? আমার একমাত্র বন্ধু মানসী প্রেমের সন্ধান পেয়ে গেছে আমার আগেই। ঠিক করলাম ওর সঙ্গে আর কথা বলবো না। কিন্তু মানসী পরদিনই স্কুলে আমার হাত চেপে ধরেছে। অপু, বিশ্বাস কর, তুই কি ভাবছিস জানি না। তোর কি ধারণা, প্রেমে পড়লে বন্ধু টের পায় না? মানসী মুহূর্তের জন্য লাল। প্রবীরদার সঙ্গে তোর আলাপ নেই না রে? চল, আজ তোর সঙ্গে আলাপ করিয়ে দেব। আমি আলাপ করে কি করব? তোর লাভার তুই। অপু, ছেলে মানুষই করিস না। জানিস তোর কথা কত বলেছি প্রবীরদাকে, তোকে আজ নিয়ে যাবই। আমি তখন অনেক উপন্যাস পড়ে ফেলেছি। জানি প্রেমের সিনে তৃতীয় ব্যক্তিকে বলে কাবাব মে হাড্ডি। তাছাড়া আমি কেন ওদের মধ্যে? মানসী কানের কাছে মুখ নিয়ে এলো। ভাবতে পারবি না প্রবীরদা কি ভীষণ রোম্যান্টিক। সেদিন আমার হাত ধরতে, দেখ দেখ, ভাবতেই আমার কেমন গায়ে কাঁটা দিয়ে উঠছে। আমার তখন হিংসে ভেসে গেছে কৌতূহলে। কি কথা হয় রে তোদের দুজনের? কত কথা। মানসী গা মুচড়ল। এই আমি কি ভালোবাসি, ও কি ভালোবাসে, আমার মা বাবা কেমন, ওর দেশে কে কে আছে, এই এমএসসি করে ও কি করবে, বিয়েতে কারুর বাড়িতে আপত্তি হবে কি না। তোরা বিয়ের কথাও ভেবে ফেলেছিস? ভাববো না, তাড়াতাড়ি বিয়ে না করে ফেললে ওর যদি অন্য কারুর দিকে মন ঘুরে যায়। যা, প্রকৃত ভালোবাসা থাকলে লক্ষ বছর অপেক্ষা করা যায়। প্রাজ্ঞ প্রেমিকার মতো বললাম, তুই লায়লা মজনু পড়িসনি? হীর রাঞ্ঝা? তুই ঠিকই বলেছিস রে। প্রবীরদাও তাই বলে। বলে দরকার হলে 10 বছর অপেক্ষা করব, 20 বছর অপেক্ষা করব। বলে তুমি আমার জন্য অপেক্ষা করবে তো? মা কালীর দিব্যি, আমারও তো ধৈর্য নেই রে। মানসীর কথার ভঙ্গিতে হেসে গড়িয়ে পড়ছিলাম আমি। কোনো রকমে বললাম, বালিকা রহু ধৈর্যা রহু ধৈর্যা। একদিন বিকেলে অর্চনার বাড়ি থেকে একটা বই নিয়ে ফিরে দেখি মানসী আমাদের বাড়িতে বসে দিব্যি তেঁতুলের আচার খাচ্ছে। আমাকে দেখে চোখে আঙুলে ঠোঁটে এক রহস্যময় ইঙ্গিত করে বলে উঠল, কিরে, কাল যাচ্ছিস তো? কোথায়? কেন? তুই কাল স্কুল থেকে যাচ্ছিস না বেনহার দেখতে? স্কুলে টাকা জমা করিসনি? ভীষণ চমকেছি। মানসীর কথা মার কানেও গেছে। মা আমাকে জিজ্ঞাসা করল, তুই তো বলিসনি বাড়িতে এসে? মানসীর রহস্যময় ইঙ্গিত ততক্ষণে বুঝে গেছি। বললাম, সে তো কাল টাকা দিলেও হবে, আমি ভেবেছিলাম আজ তোমাদের জিজ্ঞাসা করে। দাদা ভিতরের বারান্দায় বসে জল খাবার খাচ্ছিল। সদ্য তখন ফার্স্ট ইয়ারে পড়ছে। বারান্দা থেকেই চেঁচিয়ে বলল, যা যা দেখে আয়, যা একটা চ্যারিয়েট রেস আছে না। রাস্তায় এসে মানসীকে বললাম, ব্যাপার কি রে, গুল মারলি কেন? মানসী আমার কাঁধ জড়িয়ে ধরল। মা কালীর দিব্যি, প্রবীরদা এমন করে তোর সঙ্গে আলাপ করতে চাইল? ইস, চাইলেই হলো। আমি আলাপ করলে তো? প্লিজ অপু, ও 3টে টিকিট কেটে ফেলেছে, জাংলির, শাম্মী কাপুর আর সায়রা বানু। স্কুল থেকে বেরোবি কি করে? কাল আমি স্কুল যাচ্ছি না। তুই টিফিনের সময় পেট ব্যথা ট্যাথা কিছু একটা বলে। মিথ্যে কথা বলতে কি যে বুক ঠিপ ঠিপ করেছিল স্কুলে। হলে পৌঁছেও মনে হয় জন অরণ্যের প্রতিটি মানুষ যেন আমার ভীষণ পরিচিত। সকলেই যেন এক দৃষ্টে তাকিয়ে আমারই দিকে, যেন
এক্ষুনি বাড়ি গিয়ে জানিয়ে আসবে মা বাবাকে। অল্প বয়সী যে কোনো ছেলে দেখলেই মনে হয় দাদার বন্ধু না। হল অন্ধকার হতে তবে হাঁপ ছেড়ে বাঁচলাম। এ তো আর বাবা মার সঙ্গে শ্রী শ্রীমা, পথের পাঁচালী, লালু ভুলু কি কাবুলিওয়ালা দেখা নয়। এ হলো সব থেকে প্রাণের বন্ধু আর তার প্রেমিকের সঙ্গে বসে প্রায় নিষিদ্ধ এক হিন্দি সিনেমা দেখা, যার একবর্ণ ভাষাও আমার কাছে বোধগম্য নয়। চোখের সামনে শুধু এক উদ্দাম দস্যু পুরুষ ইয়াহু চিৎকার করে ঝাঁপিয়ে পড়ছে পদ্মের পাপড়ির মতো কোমল আর রূপসী এক প্রেমিকার উপর। বরফের দৃশ্য দেখতে দেখতে আমারই যেন গায়ে জ্বর এসে গেল। প্রতি পলে পাশে বসা প্রেমিক যুগলের ফিসফিসানিও কানে আসছে। অন্ধকারেও টের পাচ্ছি মানসীর শরীরকে বেড় দিয়ে আছে প্রবীরদার বলিষ্ঠ হাত। শোয়ের আগেই আলাপ হয়েছিল প্রবীরদার সঙ্গে। হাফ টাইমে দু একটা টুকটাক কথা। পর্দায় যখন বুনো প্রেম শেষ হলো তখন আর ভয় সংকোচ নেই। মুখে আমার কথার খই ফুটছে। তারপর মশাই, এই যে আমাকে পাপের ভাগী করলেন, তার শাস্তিটা পাবে কে? প্রেমিক প্রেমিকার মাঝে ঈশ্বরও থাকতে ভয় পান। আমি তো নেহাতি এক ফোচকে শয়তান। কি করে যে বলছিলাম ওসব কথা। তা যাই হোক, হল থেকে বেরিয়েই আমি আর মানসী আলাদা, প্রবীরদা আলাদা। বাসে উঠে প্রবীরদা দূরের সিটে, সম্পূর্ণ অন্যমনস্ক মুখ, এক অচেনা তরুণ। পাড়ায় এসে উত্তেজনায় ফেটে পড়ছিল মানসী। এই অপু, বল না কেমন লাগলো প্রবীরদাকে? গম্ভীর বিচারকের মুখ করে রায় দিলাম, মন্দ নয়, বেশ উইটি, তোর টেস্ট আছে। মানসী বিশাল লম্বা নিঃশ্বাস ফেলল। যাক, আমার যা ভাবনা হচ্ছিল। সময়ের সঙ্গে সময় এগোলো। বর্ষা, শরৎ, হেমন্ত ফুরিয়ে শীত এসেছে। অ্যানুয়াল পরীক্ষা চলাকালীন বারান্দায় দাঁড়িয়ে রাস্তার পাড়ার জুনিয়র মেয়েদের খেলা দেখছি। সেদিনই অঙ্ক পরীক্ষা ছিল। ট্রিগনোমেট্রিটা ভালো হয়নি, সেজন্য মনটাও বেশ খারাপ। পরের দিন বায়োলজি পরীক্ষার জন্য পড়তে বসায় তেমন উৎসাহ পাচ্ছি না। এমন সময় মানসী এলো। তার মুখ চোখও কেমন আনমনা। আমারই পাশে দাঁড়িয়ে খেলা দেখছে, অথচ কোনো কিছুই যেন দেখছে না। গত কমাস ধরে ওর যেন কিরকম ছাড়া ছাড়া ভাব। প্রায়ই বিকেলে কোথাও না কোথাও অভিসারে নিপাত্তা হয়ে যায়। পুজোর কদিন একটি সন্ধেতেও ওর টিকি দেখা যায়নি। একদিন জিজ্ঞাসা করেছিলাম, খুব সাহস বেড়েছে দেখছি, মাসিমা যদি জানতে পারে। তুই কি ভাবছিস, মা কিছুই আন্দাজ করে না? প্রবীরদাকে মারও খুব পছন্দ। হবে নাই বা কেন বল? ব্রাইট স্টুডেন্ট, অত সুন্দর চেহারা, ভালো ফ্যামিলি, দেশে কত জমি জমা বাড়িঘর। তাই তোর এত সাহস। আজ বেলুড়, দক্ষিণেশ্বর, কাল সিনেমা, পরশু লেক, খুব চালাচ্ছিস। তা এখনো কি শুধু হাত ধরাধরি, না একটু এগিয়েছে? যা, প্রচণ্ড জোরে চিমটি কেটেছে মানসী। তুই বড় ফাজিল হয়েছিস। বলতে বলতে গলা নামিয়েছে। কিস করেছে। মিস মার্পলের মতো ওর চোখের দিকে তাকিয়ে আছি আমি। কেমন লাগলো রে? টক টক, মিষ্টি মিষ্টি, ভীষণ ভালো। ও বলে বোঝানো যায় না, তোর হোক বুঝতে পারবি। স্বর্গসুখ রে, স্বর্গসুখ। প্রবীরদার সঙ্গে এর মধ্যে দু একবার দেখা হয়েছে এদিক ওদিক। হেসে কথাও বলেছি একাধটা, ভালোই লেগেছে। হিংসে এখন অতীত। মনের গভীরে ওদের প্রেম অনুক্ষণ এক গোপন আনন্দের উৎস হয়ে উঠেছে আমার। কিভাবে ওদের প্রেম পূর্ণতা পাবে তা নিয়ে ভাবি দিন রাত।
যেন ওদের প্রেমের সার্থকতাতে আমারও কিছু অংশীদারি রয়ে গেছে। পাশে দাঁড়ানো মানসীকে জিজ্ঞাসা করলাম, কি রে মানি, পরীক্ষার সময়তেও ধ্যান চলছে? মানসী মাথা ঝাঁকালো, না, কালকের বায়োলজি পরীক্ষার কথা ভাবছি। বাজে বকিস না, তোর নাক টানা দেখেই আমি বুঝতে পারি সর্দি হয়েছে কিনা। প্রবীরদার সঙ্গে ঝগড়া করেছিস? শীতের শুকনো পত্র পুষ্পবিহীন কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়েছিল মানসী। হুট করে আমার হাত চেপে ধরেছে। ও কেমন বদলে যাচ্ছে রে অপু। কেন, কি বলেছে তোকে? বলবে আবার কি, 2-4 মিনিট কথা বলেই আমাকে আজকাল কাটাতে চায়। বেরোতে বললে পড়াশোনার ছুতো দেখায়। বারে, পড়াশোনা করবে না? রেজাল্ট ভালো হলে তো তোরই লাভ, সেও তো তোরই জন্যে। হুম, আমার জন্যে না হাতি, মেয়েদের চোখ ঠিক বুঝতে পারে। তুই একবার ওর সঙ্গে কথা বলবি? আমি আমি কি বলবো? সদ্য পড়া উপন্যাস উগড়ে দিলাম মানসীকে। দেখ মানি, প্রেম হলো এক ধরনের সাধনা, ব্রত, দুজন নারী পুরুষের মধ্যে চিরন্তন সম্পর্কের ইমারত করে ওঠার শক্ত ভিত। এখানে তৃতীয় মানুষের ভূমিকা নেই রে। প্রবীরদাকেও তো দেখেছি। মিথ্যে ভাবিস না, প্রবীরদা খুবই ভালোবাসে তোকে। মানসী হঠাৎই ক্ষেপে গেল, থাক, তোকে আর লেকচার মারতে হবে না। যদি কোনোদিন মরে যাই? আমি ওর মুখ চেপে ধরলাম, তুই তো লায়লাকেও হার মানালি রে। অল রাইট, কাল পরীক্ষা শেষ হোক, ধরছি প্রবীরদাকে। পরীক্ষার পর মানসীর ঘ্যানঘ্যানানি এড়াতে না পেরে শেষ পর্যন্ত এক বিকেলে গেলাম প্রবীরদার ঘরে। আমাকে দেখে প্রবীরদা প্রথমটা খুবই অবাক। শুধু অবাক নয়, কেমন যেন মনে হলো খুশিও। সরাসরি কথা পারলাম, এই মশাই, আমার সুন্দর বন্ধুটাকে আপনি এত কষ্ট দিচ্ছেন কেন? প্রবীরদা অল্প থমকালো। কষ্ট দিয়েছি? কই না তো, বাজে কথা বলবেন না। ওর সঙ্গে আপনি ভালো করে কথা বলেন না, বাইরে বেরোতে চান না, কথা বলতে গিয়ে হাই তোলেন, ব্যাপারখানা কি? আমার আক্রমণে বিন্দুমাত্র বিচলিত নয় প্রবীরদা, মিটিমিটি হেসেই চলেছে। তোমার বন্ধুর কথা ছাড়ো, নিজের কথা বলো। তোমাকে যে কি সুন্দর দেখতে লাগছে আজ, এক্ষুনি যদি সুচিত্রা সেন তোমাকে দেখতো। একটা শিরশিরে চোরা স্রোত বয়ে গেল আমার শরীর বেয়ে। জীবনে প্রথম কোনো পুরুষের মুখে আমার রূপের স্তুতি। ইস, ফাজলামি হচ্ছে, দেব মানিকে বলে তখন টেরটি পাবেন। চকিতে প্রবীরদা এগিয়ে এলো আমার দিকে। তোমার মনে হচ্ছে আমি ফাজলামি করছি? তুমি জানো তুমি কত সুন্দর? আয়নায় ভালো করে দেখেছ নিজেকে? প্রবীরদার চোখ ক্রমশ ঘোলাটে, অস্বচ্ছ। আমি সরে আসার আগেই আমার হাত চেপে ধরেছে। বিশ্বাস করো অপরাজিতা, তোমাকে দেখার পর থেকে, তোমার সঙ্গে কথা বলার পর থেকে মানসী অসহ্য হয়ে গেছে, ম্যাড় মেরে। জোর করে ওর সঙ্গে বেরিয়েছি, এদিক ওদিক গেছি, কিন্তু সে প্রায় বাধ্য হয়ে। তুমি ছাড়া কেউ যেন শীষে গলিয়ে ঢেলে দিচ্ছে আমার কানে। সজোরে নিজেকে ছাড়িয়ে দুহাতে কান চেপে ধরলাম। কি পাগলের মতো যাতা বলছেন? এ তো ট্রেচারি, চিটিং। ছি ছি ছি। পলকে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল প্রবীরদা। দুহাতে জড়িয়ে ধরেছে আমার কোমর। এক ধাক্কায় ফেলে দিয়ে ছিটকে এসেছি ভেজানো দরজার কাছে। নিচু স্বরে হিস হিস করে উঠলাম, জানোয়ার, জানোয়ার কোথাকার। মানি একটা জানোয়ারকে ভালোবেসেছিল। নিচে উদ্বিগ্ন মানসীর সামনে এসে দাঁড়ানোর সময়েও হৃৎপিণ্ড পাগলা ঘণ্টি বাজাচ্ছে। মুঠো শক্ত করে চোয়াল ঘষলাম, মানসী যেন কিছু আঁচ করতে না পারে। কি বলল রে?
কিছুই না, এমনি হাসি ঠাট্টা করছিল। শক্ত রাখতে গিয়েও আমার গলা কেঁপে গেল। তুই ওকে ভুলে যা মানি, ও বোধহয় অন্য কাউকে। মানসী অন্ধের মতো আঁকড়ে ধরল আমাকে। বলল বলল সে কথা, বলল আমাকে ভালোবাসে না। বলেনি, কথা শুনে মনে হলো। আমি ঢোক গিললাম। হয়তো ইউনিভার্সিটিতে কাউকে, হয়তো নিজের দেশেরই কেউ। মানসী এক ছুটে দোতলার সিঁড়ির কাছে গিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল। দু হাঁটুতে মুখ গুঁজে ভেঙে পড়েছে শব্দহীন কান্নায়। কান্নার দমকে ফুলে ফুলে উঠছে। আমারও চোখ ফেটে যাচ্ছিল। নিজেকে প্রাণপণে সামলানোর চেষ্টা করছি। কাঁদিস না মানি, একটা নোংরা বাজে লোকের জন্য তুই কাঁদবি কেন? ও তোর মতো মেয়ের কান্নার যোগ্য নয়। বলতে গিয়ে বমি এসে যাচ্ছে। তখনও যেন আমার শরীরটাকে চাটছে ওই পুরুষ নেকড়েটা। নেকড়ে নয়, শেয়াল। এই তবে প্রেম? ঘেন্না, ঘেন্না, ঘেন্না। এরপর বেশ কিছুদিন কেমন যেন থম মেরে গিয়েছিলাম আমরা। মানসী তো পুরোপুরি বিধ্বস্ত, মানসিকভাবে শারীরিকভাবেও। নিয়ম মতো স্কুলে যায়, এক একদিন বিকেলবেলা জোর করে ওকে টেনে বাইরে বার করি, কখনো নিজেই বাড়িতে বসে থাকি চুপচাপ। চোখে জমে থাকে বিষাদের বরফ। তবে সময় তো সম্মোহনের মন্ত্রমাখা একমুখী ধাবমান তীর। সেই সম্মোহনেই বিষাদ মুছে যায়, নিরাময় হয় শোকের ক্ষত। সেই সম্মোহনেই প্রথম পুরুষের দেওয়া অপমান ভুলি আমরা। আবার নতুন করে হাঁটতে শুরু করি হলুদ বিকেলে। ঘুমন্ত রিকশাওয়ালার কাঁধের গামছা চুরি করে হাসিতে গড়িয়ে পড়ি। পাড়ার ছোট মেয়েদের সঙ্গে দাগ বাসন্তী খেলায় মেতে উঠি এক আধ দিন। দাদার কাছেই বাধ্য ছাত্রীর মতো বসে অ্যালজেব্রা করি দুজনে। আমরা দুজনে ঠিক করেছি হায়ার সেকেন্ডারির পরে ডাক্তারি পড়ব। হাজার হাজার রুগী আসবে আমাদের কাছে, তাদের কাছে আমরাই ঈশ্বর। ভাবলেই কি যে শিহরণ জাগে। তার জন্য অবশ্য ভালো রেজাল্ট করা দরকার। অর্চনার চিন্তা নেই, ও যা লেখাপড়ায় ভালো, ডাক্তারিতে চান্স পাবেই পাবে। তবে ইদানিং মেয়েটা একটা বিশ্রী মাথার যন্ত্রণায় মাঝে মাঝেই বড় কষ্ট পায়। 11-এ ওঠার পর থেকে তো প্রায়ই কামাই করছে। প্রি টেস্টের আগে পাক্কা 20 দিন দেখা নেই। এখন আর অর্চনার সঙ্গে তেমন যোগাযোগ না থাকলেও পুরনো একটা টান তো আছেই। সেই টানেই আমি আর মানসী ওকে দেখতে গেলাম। অর্চনাদের বাড়িটা আগে একতলা ছিল, এখন 2-3 তলা উঠে গেছে। লোহার ব্যবসায় অর্চনার বাবা জ্যাঠান নাকি এখন দারুণ রমরমা। বাড়ির সামনে বেশ খানিকটা জায়গা জুড়ে সুন্দর বাগান। বাগানের ঠিক মাঝখানে একটা গন্ধরাজ ফুলের গাছ। সাজানো বাগানের মাঝে আলপটকা গাছটা কেমন যেন বেমানান। অর্চনা দোতলার ঘরে শুয়েছিল, আমাদের দেখে উঠে বসেছে। খুবই রোগা হয়ে গেছে কদিনে, চোখের তলায় নীলচে ছোপ। ক্ষীণ স্বরে ডাকল, আয়, এতদিন পরে খোঁজ নিতে এলি। মানসী বলল, রোজই ভাবি আসবো, হয়ে ওঠে না রে, এত পড়ার চাপ। আমি ঢোক গিললাম। শুধুই কি পড়ার চাপ, যোগাযোগের অসুবিধে, নাকি অন্য কারণও আছে? নিজেদের তৈরি করা জগতে ডুবে আমি আর মানসী একটু স্বার্থ সচেতন হয়ে যাইনি কি? নিজেদের নিয়েই নিজেরা মগ্ন আছি। দীপিকার কথাও তো আজকাল মনে পড়ে না আমাদের। অপরাধী মুখে প্রশ্ন করলাম, এখন কেমন আছিস? অর্চনার মা ঘরেই ছিল, করুণ মুখে বলে উঠল, দেখো না, এত ডাক্তার দেখানো হলো,
এবার আর মাথা ব্যথাটা কিছুতেই যেতে চাইছে না। হঠাৎ হঠাৎ বেড়ে যায়, তখন কি হয়ে যায় ওর, হাত পা ছুটতে থাকে, চোখ উল্টে যায়, গোঁ গোঁ শব্দ ওঠে গলা থেকে, দেওয়ালে পাগলের মতো মাথা ঠোকে। তখন ডাক্তারবাবুরা কি বলছেন? এক এক ডাক্তারের এক এক মত। মাথার ছবিও তো তোলা হলো, কিছু পাওয়া গেল না। কেউ বলছে এ এক ধরনের হিস্টেরিয়া, কেউ বলছে নার্ভের দোষ, কেউ বলছে ব্রেনে কোথাও কিছু হয়েছে। অর্চনার মা দীর্ঘশ্বাস ফেলল। কি যে হলো! অর্চনা চোখ বুজে ফেলল। ঠোঁট দুটো কেমন সাদাটে হয়ে গেছে। কাঁপা গলায় বলল, কবে যে আবার স্কুল যেতে পারবো? মানসী বলল, ওষুধ পড়ছে তো, দেখ না, 2-4 দিনের মধ্যেই ভালো হয়ে উঠবি। আমাদের কথাবার্তার মাঝে অর্চনার জেঠিমা আমাদের জন্য সিঙারা মিষ্টি নিয়ে এসেছেন। অর্চনার মার মতো এর কপালেও এক ধ্যাবড়া সিঁদুর, সিঁথি জবজবে লাল। ঘরে এরাও খুব দামি দামি তাঁতের শাড়ি পরেন। অর্চনার জেঠিমার চেহারা বেশ দশাসই। অর্চনার মার মতো রোগাসোগা ছোটোখাটো নয়। চোখ দুটো জগদ্ধাত্রী ঠাকুরের মতো বড় বড় টানা টানা। তিনি বললেন, আর গুচ্ছের ওষুধ খাইয়ে কাজ নেই, ডাক্তারদের কেরামতি বোঝা গেছে। পরশু গুরুদেব এসে পড়ছেন, তাঁর ছোঁয়াতেই অনু আমাদের ঠিক সেরে উঠবে। রাস্তায় এসে মানসীকে বললাম, কি হয়েছে ডাক্তাররা ধরতে পারছে না কেন বলতো? কে জানে, ডাক্তাররা তো আর ধন্বন্তরী নয়, অনেক অসুখী তো আছে, ধরা পড়ে না। বড় বড় ডাক্তাররাও। তার মানে ডাক্তার হলে আমরাও অনেক রোগ ধরতে পারবো না, রুগী মরে যাবে? মানসী হেসে ফেলল। আগে থেকে এত ঘাবড়ে যাচ্ছিস কেন? হয়তো ওরা যাদের দেখিয়েছে তারা ধরতে পারেনি। বিজ্ঞান এখন অনেক উন্নতি করছে, কত সব জটিল রোগের ওষুধ বেরিয়ে গেছে। আমি বললাম, তাছাড়াও মাথার উপর তো ভগবান আছেন, অর্চনাকে ভগবানই ঠিক ভালো করে দেবেন। মানসী অল্প উত্তেজিত হলো। ওষুধ না খাওয়ালে ভগবানের বাবার সাধ্যও নেই ওকে ভালো করার। শুনলি না ওর জেঠিমা কি বলল? দূর, ওটা কথার কথা। নিজের ছেলে মেয়েকে কেউ ওষুধ না খাইয়ে থাকতে পারে? দেখ, হয়তো গুরুদেবই কিছু ওষুধ বিশুধ জানেন, তাঁর ওষুধেই হয়তো ভালো হয়ে যাবে অর্চনা। তখনও আমাদের মনে এরকমই অনেক সাদামাটা সরল বিশ্বাস, জীবনের প্রতি, মানুষের প্রতি, ঈশ্বরের প্রতি। বাড়ি ফিরেও তাই ঠাকুর প্রণাম করতে গিয়ে মনে মনে বলছি, হে ঠাকুর, অর্চনাকে তুমি ভালো করে দিও, যে করে হোক। এরপর কদিন প্রি টেস্টের চাপে অর্চনাকে আর দেখতে যাওয়া হয়নি। পরীক্ষা শেষ হওয়ার ঠিক পরেই একদিন স্কুলে গিয়ে দেখি আমাদের ক্লাসের মেয়েরা এক জায়গায় জটলা বেঁধে দাঁড়িয়ে কি যেন বলা বলি করছে। তখনও প্রেয়ারের সময় হয়নি। অন্যদের মতো আমি আর মানসীও ভিড়ে ঢুকে পড়লাম। কি হয়েছে রে? উমা, তোদের সঙ্গে এত ভাব, তোরা জানিস না? অর্চনা মা কালী হয়ে গেছে, ওদের গুরুদেব নাকি বলেছেন। পুরোটা শোনার আগেই প্রার্থনার ঘণ্টা পড়ে গেল। খোলা আকাশের নিচে সার বেঁধে দাঁড়িয়ে আমরা হাত জোড় করে গাইছি, তোমারি গেহ পালিছ স্নেহ, তুমি ধন্য ধন্য হে, আমারো প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য হে। ক্লাসে ফিরে আবার সেই জটলা, আবার সেই রোমহর্ষক আলোচনা। মানসী জিজ্ঞাসা করল, তোরা কেউ নিজের চোখে দেখেছিস? কে আর চোখ ঘোরালো, দেখে কাজ নেই, যা শুনেছি তাই যথেষ্ট। দুনিয়া শুদ্ধ লোক সবাই জেনে গেছে, প্রত্যেক শনি মঙ্গলবারে নাকি ভর হচ্ছে অর্চনার, মা কালী আসছেন ওর শরীরে।
মানসী অবিশ্বাসী গলায় বলল, যাহ, এই আমরা সেদিন গিয়ে দেখে এলাম। আমিও তো প্রথমে বিশ্বাস করিনি। ওরা নাকি আর ডাক্তারও দেখাচ্ছে না, গুরুদেব কি সব শেকড় বাকড় খাওয়াচ্ছে, তাই খেয়ে নাকি মরার মতো পড়ে থাকে সারাদিন। বিশ্বাস না হয় আজ তো মঙ্গলবার, গিয়ে দেখে আয় না। ছুটির পর ঊর্ধ্বশ্বাসে ছুটেছি। অর্চনা দোতলার সেই ঘরেই চোখ বুজে শুয়ে, পরনে চওড়া লাল পাড় সাদা তাঁতের শাড়ি, আরও শীর্ণ প্যাকাটির মতো চেহারা। শুধু মেঘলা বিকেলের শেষ আলো এসে ওর ফ্যাকাশে মুখটাকে যা একটু উজ্জ্বল করে রেখেছে। আমাদের দেখে অনেক কষ্টে চোখ খোলার চেষ্টা করল, পারল না। আপনা থেকেই চোখ বন্ধ হয়ে যাচ্ছে। জড়ানো স্বর শুধু বলতে পারল, স্কুল হচ্ছে? পরীক্ষা শেষ হয়ে গেল না রে? অনেক পড়া এগিয়ে গেছে। মানসী অর্চনার অস্থিসার হাতে হাত রাখল। তেমন কিছু না, তুই সেরে ওঠ, ঠিক ধরে নিতে পারবি। অর্চনার বন্ধ চোখের কোলে দুফোঁটা জল টিলটিল। ফিজিক্সটা এখনো কত বাকি রয়ে গেছে আমার। কথা শেষ হওয়ার আগেই অর্চনার মা ঘরে ঢুকে আঁতকে উঠেছে। এ কি, তুমি ওকে ছুঁয়েছ কেন? শনি মঙ্গলে ওকে ছোঁয়া একদম বারণ। মানসী ভয়ে ভয়ে হাত ছেড়ে দিল। কেন মাসিমা? গুরুদেব বলেছেন, যে যেদিন ওর শরীরে মা অধিষ্ঠান করবেন সেদিন ওকে বাইরের লোকে স্পর্শ করতে পারবে না। তোমরা এক কাজ করো, নিচের ঘরে গিয়ে বসো, একটু পরে ওর আরতি আরম্ভ হবে, প্রসাদ নিয়ে যেও। ভদ্রমহিলার স্বরে এমন কিছু ছিল, আমরা মন্ত্রমুগ্ধের মতো নিচে নেমে এলাম। বড় হলঘরটায় এর মধ্যেই ধূপ ধুনো দেওয়া শুরু হয়ে গেছে। অর্চনার জেঠিমা গরদের শাড়ি পরে গঙ্গা জল ছিটোচ্ছেন গোটা ঘরে। ফাঁকা ঘর আমাদের চোখের সামনেই ভিড়ে ভিড়। আরও খানিকক্ষণ পর লাল পোশাক পরা, বাবরি চুল পরিপাটি করে আঁচড়ানো, সৌম্যদর্শন এক উজ্জ্বল চোখ সন্ন্যাসী খড়ম খটখটিয়ে নেমে এলেন উপর থেকে। মুহূর্তে দিব্য গন্ধে চতুর্দিক মাতোয়ারা। সকলে ভক্তি ভরে উঠে দাঁড়িয়েছে। দেখা দেখি আমরাও। অজান্তেই আমার মুখ থেকে বেরিয়ে এলো, কি অলৌকিক গন্ধ রে মানি। মানসী জোরে জোরে নাক টানল। গন্ধটা খুব চেনা চেনা লাগছে রে আমার। কোথায় যেন কোথায় যেন। বড় মাইমার ফ্রেঞ্চ পারফিউমটা কি? ভক্তদের বাবা বাবা রবে মানসীর গলা ঢাকা পড়ে গেল। তিনি সযত্নে পাতা অজিনাসনে বসলেন। মন্দ্র কণ্ঠে সকলকে বললেন, বসো। বলেই অর্চনার বাবার দিকে তাকিয়েছেন। কই, আমার বেটি কোথায়, আমার খ্যাপা মা? অর্চনার বাবা আর জ্যাঠতুতো দাদা প্রায় কোল পাঁজা করে নিয়ে এলো আধা অচেতন অর্চনাকে। জ্যাঠা তাকে স্থাপন করলেন লাল শার্টিন মোড়া বেদির উপর। অর্চনার দুই বোন দ্রুত এসে 3 দিকে 3খানা তাকিয়া দিয়ে গেল। সেই তাকিয়ার ঠেকাতে আধশোয়া অর্চনা কেমন নির্জীব নিষ্প্রাণভাবে ঝুলছে। টকটকে লাল একটা শাড়ি তার শরীর ঘিরে আষ্টে পৃষ্ঠে জড়ানো, গায়ে ব্লাউজ নেই, মাথার চুল খোলা, কপালে এত বড় একটা রক্তচন্দনের ফোঁটা। গুরুদেব তার গলায় পঞ্চমুখী জবার মালা পরিয়ে জলদগম্ভীর গলায় হুঙ্কার ছাড়লেন, মা মাগো, করাল বদনী তারা ব্রহ্মময়ী, একবার বুকে চেপে বস মা, বদরক্ত সব বেরিয়ে যাক, মা মাগো। চিৎকারের জন্য কিনা জানি না, অর্চনার স্থির শরীর একটু নড়ে চড়ে উঠল। তারপর আচমকাই গলা থেকে ছিটকে এসেছে গোঁ গোঁ শব্দ। ঠোঁট বেয়ে কষ করাচ্ছে। এক মাথা চুল ঝপাং করে নেমে আসছে মুখের উপর, আবার ঝাঁকুনি খেয়ে ছড়িয়ে পড়ছে। ঘর জুড়ে অস্ফুট মা মা ধ্বনি।
আচমকা কে যেন কাঁসর বাজাতে শুরু করলো। অর্চনার মা শাঁখ বাজাচ্ছে, বাবা জ্যাঠা জেঠিরা সাষ্টাঙ্গে প্রণত মেয়ের পায়ের কাছে। গুরুদেব একটু করে ফুল ছিঁড়ে ভক্তদের হাতে দিচ্ছেন আর প্রশ্ন করছেন, বলো তোমার কি জিজ্ঞাস্য আছে, মার কাছে কি জানতে চাও তুমি? এক এক করে মানুষ এগিয়ে যাচ্ছে সামনে, মাকে প্রণামী দিয়ে জানতে চাইছে নিজের ভূত ভবিষ্যৎ। আর গুরুদেব মায়ের থরথর ঠোঁটের কাছে মুখ নিয়ে গিয়ে শুনে নিচ্ছেন উত্তর। আমার কিরকম গা ছমছম করছিল, সুগন্ধি ধোঁয়ায় সব আবছা হয়ে আসছে। হঠাৎ দেখি নীল সাদা স্কুল ইউনিফর্ম পরা মানুষই এগিয়ে যাচ্ছে বেদির দিকে, একেবারে সামনে গিয়ে প্রশ্ন করছে, মা আমাদের অর্চনা কবে ভালো হবে মা? এবার আর গুরুদেব অর্চনার দিকে ফিরলেন না, মানসীকে কাছে টেনে নিয়েছেন, মণি মুক্ত খচিত আঙুলগুলো মানসীর মাথার উপর। ভালো হবে কি রে বেটি, তোর বন্ধু তো ভালো হয়ে গেছে। বাড়ি ফিরে সবিস্তারে সকলকে বর্ণনা দিলাম পুরো ঘটনাটার। মা তো শুনে গদগদ। আমাকে সামনের শনিবার একবার নিয়ে চল তো। বাবা ধমকে উঠল, খবরদার না, যত সব বুজরুকি ভণ্ডামি। দাদা বলল, পুলিশে খবর দেওয়া উচিত, গুরুদেবটাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। আমি তর্ক করে উঠলাম, কেন, তিনি কি দোষ করলেন? তার ওষুধ খেয়ে মাথার যন্ত্রণা আর একটুও নেই অর্চনার, সেটা জানিস? তাছাড়া আমরা নিজের চোখে দেখে এসেছি, ওর ভিতরে সত্যি সত্যি মা কালী। দাদা রেগে গেল, হায়ার সেকেন্ডারি দিবি, এখনো এত গাধার মতো কথা বলিস কি করে রে অপু? আমি দাদার উপর খুব রেগে গেলাম। তর্ক করলাম না বটে, তবে বাবার কথাও মানতে পারলাম না মনে মনে। বিশ্বাসেই ঈশ্বরকে পাওয়া যায়। আমি জানি, ঠিক করলাম এর পরদিন মা কালীর কাছে গিয়ে পরীক্ষার রেজাল্টটা কি হবে জেনে আসব। অর্চনার বোন বলছিল ওর বাবা জ্যাঠারা নাকি একটা মন্দির করে দেবেন গুরুদেবকে, সেখানে মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা হয়ে গেলেই মা কালী অর্চনার শরীর থেকে বেরিয়ে আসবেন, তখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে অর্চনা। অর্চনাটা অবশ্য তার আগেই মরে গেল। সেদিন ছিল রাখি পূর্ণিমা, সকাল থেকেই টিপ টিপ বৃষ্টি। কেয়ার মুখে খবর পেয়ে আমি আর মানসী পড়িমড়ি করে ছুটেছি। গিয়ে দেখি ক্লাসের প্রায় অর্ধেক মেয়ে পৌঁছে গেছে, কয়েকজন দিদিমণিও। ভেঙে পড়েছে গোটা অঞ্চল। অত লোক, তবু কারোর মুখে একটা শব্দ নেই। উঠোনের ফুলে ভরা গন্ধরাজ গাছটার নিচে বিশাল এক বোম্বাই খাটে শুয়ে আছে অর্চনা। রক্তলাল শাড়ির আড়ালে শুকনো সরু কাঁঠালি চাপার মতো শরীর প্রায় দেখাই যায় না। ছোট্ট কপালের টিপ যেন শেষ বিকেলের সূর্য, গলায় জবা ফুলের মোটা মালা। আমার সমস্ত শরীর ঝনঝন করে উঠল। স্পষ্ট দেখতে পাচ্ছি অর্চনা চোখ খোলার চেষ্টা করছে, পারছে না। স্কুল হচ্ছে অপু, অনেক দূর পড়া হয়ে গেল না রে? ফিজিক্সটা এখনো কত বাকি রয়ে গেছে আমার। দু হাতে মুখ ঢেকে ফেললাম। চারিদিকে এ কি ভয়ানক ভাঙচুর চলছে, ভাঙছে ভাঙছে, ভাঙনে সব ভেসে গেল। শ্রদ্ধা, প্রেম, সমর্পণ, ভক্তি, বিশ্বাস। আমার ভেজা চোখ মারিয়ে অর্চনা চলে গেল, দীপিকা চলে গেল, প্রবীর দ্বারাও। বিকেল বড় তাড়াতাড়ি ফুরিয়ে গেল। আমাদের সুন্দর বিকেল, আমাদের হলুদ বিকেল। এখন শুধু সামনে এক যুদ্ধের প্রস্তুতি। শরতের বাতাস কাঁপিয়ে মাঝে মাঝেই সাইরেন বেজে ওঠে। এয়ার রেড, অল ক্লিয়ার, এয়ার রেড। ছদ্ম মোহরায় স্কুলে খোলা ট্রেঞ্চে অথবা বালির বস্তার আড়ালে লুকোই আমরা।
সন্ধে হতেই রাস্তার বাতিগুলো মুখ ঢাকে কালো ঠুলিতে। রুদ্ধ জানলা দরজার কাঁচে আড়াআড়িভাবে সাঁটা হয় কাগজের ফালি। পুজোর আগে শহর জুড়ে প্রতিরোধের সাজ সাজ রব। আমার মনের ভিতরও এক যুদ্ধের প্রস্তুতি চলতে থাকে অবিরাম। ক্রমশ বড় হয়ে উঠি আমি, সত্যিকারের বড়। এই মুহূর্তে তুমিও কি তোমার কৈশোর যৌবনের ফেলে আসা সেই বিকেলের স্মৃতির পাতাগুলো ওল্টাচ্ছ? আমারও অনেক কথা মনে পড়ছে। সেই কৈশোর যৌবনের ফুরিয়ে যাওয়া বিকেলগুলোর জন্য মন কেমন করছে। আজকাল বিকেলগুলো অবশ্যই অনেক অন্যরকম। আমরা প্রত্যেককেই যে যার নিজের কাজে ব্যস্ত। পুরনো বন্ধুদের খোঁজ খবর নেওয়ারও খুব একটা সময় হয় না আমাদের। সত্যি, যত বয়স বাড়ে আমাদের জীবনের বিকেলগুলো অন্য রকম হতে থাকে। আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসব একেবারে অন্য স্বাদের একটা ছোট গল্প নিয়ে। যদি সেই গল্পটাও শুনতে চাও তাহলে নোটিফিকেশন পেতে পৃথার ইচ্ছে ডানা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।